তোরা বলতেছিলি যে হচ্ছে কে কোন মুভি দেখে কান্নাকাটি করছিস? তো হচ্ছে হ্যাঁ। পাপ হচ্ছে এমন কোমল হৃদয়ের মানুষ যে আমি এই ঘোড়ার দিনের ল্যাপটপের কোথায় যে স্পিকার, এটা হচ্ছে দেখতে পাই না, এবং হচ্ছে আমার ভয়েস কেমন জানি এই ল্যাপটপটা থেকে আসে। হ্যাঁ, তোর ভয়েসটা হচ্ছে কেমন একটু দূর থেকে আসতেছে মনে হচ্ছে। মানে এই ল্যাপটপে আমার সবসময় এই সমস্যা হয়, ওইটাতে হয় না। তুই হচ্ছে আরেকটা কাজ করতে পারিস। আম, কোনো একটা হেডফোন নিয়ে ওটা দিয়ে দেখতে পারিস। হেডফোন ইউজ করে দেখতে পারিস। হেডফোনও কানেক্ট হয় না, ওটাও ট্রাই করছি আমি। একটা আরে ম্যানুয়াল জ্বালা। হেডফোন কেনা লাগবে। আমার সব ব্লুটুথ। আরে জ্বালা। আচ্ছা, যাই হোক। আমার কথা শুনতে পাচ্ছিস? হ্যাঁ, তোর কথা পাচ্ছি। অনেক ক্লিয়ার। আর আমার ইন্টারনেটের কি অবস্থা? হ্যাঁ, এখন একদম ক্রিস্টাল ক্লিয়ার লাগতেছে তোমাকে। হুম, হুম, শুনতে পাচ্ছি। আমিও একটু আগে সব কেটে যাচ্ছিল কথা। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা কি শুরু আমি করবো? হুম। হ্যাঁ, শুরু করি। ঠিক আছে, শুরু কর। আচ্ছা, সবাইকে গুড ইভিনিং। গুড আমাদের ইভিনিং। সাবস্ক্রাইবারের অবস্থা ভালো হইলেও ভিউয়ার্স এর অবস্থা অনেক খারাপ, হয়তো আমরা ইনাফ ফ্রাস্ট্রেটেড কথা অথবা মোটিভেশনাল কথা বলতে পারতেছি না। যাই হোক, কেমন আছিস তোরা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আর বলবো কিনা জানি না, ভালো আছি। চলে যাচ্ছে। আমিও ভালোই। খারাপ না, খুব বেশি ভালো না, আবার খুব ওর বেশি। ভয়েস শুনে বোঝা যাচ্ছে ও কেমন আছে। আমি খুবই হ্যাঁ, আমি নিজেই অনেক প্যারা খাইতেছি যে সুস্থ হচ্ছি না। এই জিনিসটা খুবই পেইনফুল একটা ব্যাপার আর কি। তো তুইও কি বাংলাদেশের তুইও কি বাংলাদেশের অর্ধেক নারীদের মতো ওই যে একজনের বিয়েতে কষ্ট পেয়ে অসুস্থ হয়ে গেছিস? না, না, আমি তার বিয়ের অনেক আগে থেকেই আসলে অসুস্থতায় ভুগছি। ও আগে থেকেই টের পাইছিল যে এরকম কিছু হবে। তুই আগেই টের পেয়ে গেছিলি? এটাই মনে হ্যাঁ, হচ্ছে এখন। তোর কি অবস্থা? আমার অবস্থা ভালো, কিন্তু আমার কেন জানি আমার এখানে নেটওয়ার্কটা খুব খারাপ, আমি জানি না কেন। নেটওয়ার্ক ভালো হওয়ার কথা, বাট নেটওয়ার্কটা খুব খারাপ। যেমন গত সমস্যা নেই, সেশনে জীবনের অনেক নেটওয়ার্কিংও কথাই, অনেক খারাপ। হ্যাঁ, গত সেশনে অনেক কথাই আমার অনেক হচ্ছে কেটে কেটে আসতেছিল তোদের কথা। আমি জানি না এই সেশনে আমার কথা তোরা ঠিক মতো শুনতে পারতেছিস নাকি। কথা শুনতে পাচ্ছি, কিন্তু তোর ভয়েসটা আসলে ক্লিয়ার না। মানে আহ, একটু হচ্ছে কেমন জানি শোনা যাচ্ছে। আমি ল্যাপটপের ভেতরে মুখ ঢুকাই কথা বলতেছি লিটারালি। আমার এখান মুখ বের করার কথা বলতো একটু। আমার আমি না, এখান থেকে আচ্ছা একটু বাইরে, কেটে কেটে আসতেছে তোর কথা। আমার হ্যাঁ, নেটওয়ার্কের অবস্থা অনেক খারাপ, ইভেন মোবাইল ডেটা দিয়েও এই সেমই অবস্থা হয়। আমি আমার জানি ধারণা না এটা তো কেন। নেটওয়ার্কের প্রবলেম না, এটা হচ্ছে সামহাও তোর ল্যাপটপের স্পিকার কোন দিকে আছে এটা খুঁজে বের কর। আচ্ছা, খুঁজে বের করবো। বাই দ্য ওয়ে, তোর মনে আছে আমি তোদেরকে বলছিলাম যে আমি হচ্ছে পাপ সম্পর্কে একটা চমকপ্রদ তথ্য দিব? হ্যাঁ, আমি আমি ওয়েটিং। মনে না করাই দিতে। তথ্যটা ভুলে গেছি। আয় হায়। আমার আসলে লিখে রাখা দরকার ছিল। ও বল যে বেশি হয়ে ইয়েস, গেছে। ও ইয়েস, ও তুই ইয়েস। তুই একটা ভালো কাজ হয়েছে। অসুস্থ মানুষকে আশা দিয়ে এইভাবে নিরাশ করলি। একদম ভালো কাজ হয়েছে। আচ্ছা, আমাকে একটু মনে করাই যে আমরা কোন কনটেক্সটে কথা বলতেছিলাম, তাইলে হয়তো মনে করতে পারবো। আমরা এই যে ভুলভুলাইয়া 3 আর সিংঘাম রিটার্ন নিয়ে কথা বলতেছিলাম, যে মানুষ মানে যাদের আর লাইফে কোনো আশা ভরসা নাই, তারাই হয় ভুলভুলাইয়া 3 দেখছে, নাইলে সিংঘাম রিটার্ন দেখছে, এটা বলতেছিলাম। তারপরে বেসিক কি কথা কোনো দিকে টার্ন করছিল? আমরা প্রথমে কথা বলা শুরু করছিলাম যে আজকের পডকাস্টে কি নিয়ে কথা বলবো। তারপরে আসছে হচ্ছে মুভি দেখা নিয়ে, তুই একটা মুভি দেখছিস, ও একটা মুভি দেখছে।
আমি আর একটা দেখছি, দেখে ওগুলা নিয়ে বলতেছিলাম। তারপরে তোরা কথা বলতে থাক, আমি চ্যাটে দেখি কি নিয়ে কথা হচ্ছিল। আমি কেন আরে তোকে আমি নিজেও সাহায্য দেখা করতেছি, শুরু করে তুই তো দিচ্ছি। আমাকে নিয়ে বলবি। হ্যাঁ, তুই আমাকে হেল্প করতেছিস কেন? সেটাই। আমার যতটুকু মনে পড়তেছে আমরা ওইটা নিয়েই কথা বলতেছিলাম, মুভি নিয়ে, যে তুই ভুল ভুলাইয়া 3 দেখছিস 3 দিন ধরে। তারপরে আমি হচ্ছে সিঙ্গাম রিটার্ন দেখছি। তো আমাদের জীবনের আশা ভরসা কমে গেছে, এটা নিয়েই কথা বলতেছিলাম। আমি আবার সিংঘাম রিটার্নস এর সাথে ওই যে ও, সূর্যা বংশীও দেখছি। আমার মনে পড়ছে, আমার মনে পড়ছে কি নিয়ে কথা বলতেছিলাম। আচ্ছা, কথার কথার অনেক এন্টাঙ্গেলমেন্ট ছিল। আমি কি মাঝে কেটে গেছিলাম নাকি আমার কথা শুনতে পারতেছিস? না পাচ্ছি, বল, পারতেছি। তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি হ্যাঁ, বল। কথার অনেক ইনট্যাঙ্গেলমেন্ট ছিল। সেটা হচ্ছে যে আমরা আসলে বেসিক্যালি মেবি আমি প্রথমে তোদেরকে বলছিলাম যে লাইলা মজনু দেখছিস নাকি, ইমতিয়াজ আলীর। তখন হ্যাঁ। দীপ আমাকে জিজ্ঞাসা করছে যে উম, ইমতিয়াজ আলীটার কথা বলতেছিস? হ্যাঁ, ওই মুভিটা অনেক ভালো করছে। তো আমি তখন তোদেরকে বলছি যে আমি মুভিটা দেখে হালকা প্যান প্যান করে কান্নাকাটি করছি। তখন হুম। আর কি তোরা বলতেছিলি যে হচ্ছে কে কোন মুভি দেখে কান্নাকাটি করছিস। তো হচ্ছে হ্যাঁ, পাপ হচ্ছে এমন কোমল হৃদয়ের মানুষ যে মিরাক্কেলে মাঝে মধ্যে কেউ একটু মনে করে একটু মানে কষ্টের কাহিনী বললে ও সেটা দেখেও কাঁদতো। আমার মনে আছে। আমি হাসতে পারতেছি না, গলা ব্যথা করতেছে। বেয়াদব বেটি, তোর সাথে আমি ও, জীবনে যদি আর কোনোদিন একসাথে মুভি ছেলে দেখছি। কি জানি একদিন একটা করুণ কাহিনী বলতেছে, আমি দেখি কি ও আমার পাশে বসে ওর চোখ দিয়ে পানি পড়ছে। আমি বলছি, কি হলো ব্যাপারটা? শোন, তোরা কি অপুর সংসার মুভিটা দেখছিস কেউ কোনোদিন? হ্যাঁ, সৌমিত্রী। হ্যাঁ। আমি দেখি নাই। আচ্ছা, আমি কালকে অপুর সংসার মুভিটা দেখতেছিলাম। আমি অপুর সংসার মুভি দেখে এই বুড়ি বয়সে কালকে বসে বসে শেষ সিনে কাঁদছি। অপুর সংসার মুভিটা অনেক কষ্টের, এটা কাদার মতো মুভি। আর ওই সময়ের মুভিগুলা ফিলিংসটা দিতই মনে করছে। ওটার ফিলিংসই আলাদা আসলে। আমি কালকে অপুর সংসার মুভিটা দেখে একটা জিনিস খেয়াল করলাম, মুভিটা তো সত্যজিৎ রায়ের। তো এক ডিরেক্টর হচ্ছে উনি, দুই তোর অ্যাক্টিং করছে হচ্ছে সৌমিত্র এবং শর্মিলা ঠাকুর। মুভিটাতে ডায়লগ অনেক কম, খুবই কম। বেশিরভাগ জায়গায় দেখবি তুই মানে অ্যাক্টর এবং অ্যাক্ট্রেস তাদের ফেসিয়াল এক্সপ্রেশন দিয়েই তোকে পুরো একটা বই সমান কাহিনী বুঝাই দিবে। তোর কোনো ডায়লগই শোনা লাগবে না। আমি জানি না তোদের মনে আছে কিনা, দৃপ্ত তুই দেখিস নাই, ফ্লেয়ার তুই দেখছিস বললি। কিন্তু তো আমি অনেক আগে দেখছি। তো কিছু তুই কিছু আবার জায়গা মনে আছে। আবার দেখিস, মুভিটা খুব বেশি বড় না, ওই যে খুব জাঁকজমকপূর্ণ, এমনিতেই তো পুরানো সাদা কালো মুভি, কিন্তু এত কম ডেলিভারিতে এত সুন্দর করে দুইটা মানুষের লাইফের এক্সপ্রেশন গুলা, ইমোশনস গুলা এত সুন্দরভাবে ফুটাই তুলছে। এবং এত ন্যাচারাল একটা মুভি। এখনকার মুভিগুলোতে তুই মানে কপাল চাপকাইলেও বুঝতে পারবি না মুভির আসলে কি বুঝাইতে চাইছে, যেমন এই যে সিংঘাম রিটার্নসে। কিন্তু মানে মানে এত সুন্দর কিভাবে বানাইছে, আমি অবাক হয়ে, আমি আগে দেখি নাই উপর সংসার, খালি ছোট ছোট ক্লিপস দেখছি, গান শুনছি। মানে এত সুন্দর একটা মুভি, এত সাবলীল ভাবে সবকিছু বলতেছে, এত সাবলীল ভাবে সব এক্সপ্রেশন দিচ্ছে। মানে খুবই ভালো লাগছে আমার কালকে। তা আমি তারপরে ভাবলাম যে হচ্ছে পুরানো কিছু মুভি দেখবো, উত্তম কুমারের কিছু মুভি আর সৌমিত্রের কিছু মুভি। সবগুলা দেখে শেষ করতে পারি নাই, কিছু কিছু খুব ফেমাস যেগুলো সেগুলো দেখছি। কিন্তু ওনাদের তো আসলে মুভির সংখ্যা অনেক, তো ভাবলাম যে কিছু দেখি আর কি। তোর হচ্ছে আমি তোদেরকে একটা মুভি সাজেশন দিই, এটা খুব পুরানো না। কিন্তু বলতে গেলে আমরা যেহেতু 2025-এ চলে আসছি, তো ওইটার পার্সপেক্টিভে পুরানো। তোরা হচ্ছে ঋতুপর্ণ ঘোষের হচ্ছে দোসর মুভিটা দেখিস। তোর হচ্ছে প্রসেনজিৎ, কঙ্কনা সেন শর্মা এরা হচ্ছে অ্যাক্টিং করছে। মুভিটাও হচ্ছে খুবই কোয়াইট একটা মুভি, এবং খুবই কম ডায়লগ, এবং খুবই কম, ইভেন খুবই কম বাজেটে মুভিটা করা। যে খুব যে সিন আছে বা খুব যে অনেক জায়গায় গেছে, অনেক লোকেশন আছে ব্যাপারটা তা না। যত কম লোকেশনে পসিবল করা মুভিটা, কিন্তু খুবই সুন্দর একটা মুভি। এই মুভিটা মেবি কান ফেস্টিভ্যালেও গেছিল। তোর হচ্ছে
তখন ইন্ডিয়া থেকে, তো ইন্ডিয়া থেকে ওয়েস্ট বেঙ্গলের একটা মুভি কান ফেস্টিভ্যালে যাওয়া কিন্তু অনেক বড় ব্যাপার। আমি সেদিন হচ্ছে আমার একটা ফ্রেন্ডের সাথে উম, কথা বলতেছিলাম মুভি নিয়ে, বাংলাদেশ মুভি ইন্ডাস্ট্রি নিয়ে। বেসিক্যালি তুই দেখবি ইন্ডিয়াতে তোর হচ্ছে, বলিউডের কথা বাদ দে, বলিউড এখন যাতা লেভেলের চলে গেছে। তোর এই যে কলকাতা টলিউড আর কি, কলকাতার বাংলা মুভি ইন্ডাস্ট্রিতে দেখবি তোর কমার্শিয়াল মুভির সাথে সাথে তোর হচ্ছে আর্ট ফিল্মও অনেক হয়। এবং আর্ট ফিল্মগুলাও তোর অনেক সুন্দর হয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে তুই যদি শুধুই আর্ট ফিল্ম বানাইতে থাকে একটা মুভি ইন্ডাস্ট্রি, তাহলে হয় কি, তোর হচ্ছে বিজনেস নাই মুভিতে, কারণ আর্ট ফিল্ম দেখার মতো মানুষ বা অডিয়েন্স কিন্তু খুব কম। তোর নর্মালি আমাদের সাবকন্টিনেন্টে বল, নর্মাল যারা অডিয়েন্স তারা মোস্টলি কমার্শিয়াল মুভি প্রিফার করে, বা ওই যে দেখবে একটু হই হুল্লা করবে নাচ গান করবে এই পর্যন্তই শেষ। আর্ট ফিল্মগুলো একটু ওই যে কাম অ্যান্ড কোয়াইট হয়, মুভিগুলো বুঝতে একটু সময় লাগে, খুবই গাম্ভীর্যপূর্ণ হয়, যে কারণে হয় কি তোর এইটার অডিয়েন্স সেক্টরটা অনেক কম বাংলাদেশে। মোস্টলি কমার্শিয়াল মুভিজ, ইদানিং কিছু আর্ট ফিল্ম আসতেছে, ভালো ভালো যারা ডিরেক্টর আছে তারা দেখবি সবই মোটামুটি আর্ট ফিল্ম টাইপের করতেছে বা এই ধরনের মুভি করতেছে, কমার্শিয়াল ফিল্মের দিকে তারা খুব একটা যাচ্ছে না। যে কারণে আমার কাছে মনে হয় কমার্শিয়াল সেক্টরটা বাংলাদেশের খুবই নিম্নমানের হয়ে গেছে। এখন মনে কর যে তুই যতই অডিয়েন্স ওই লেভেলের হোক, তারপরে অডিয়েন্স তো আর এতই বলদ না যে যাতা জিনিস খাবে। তো আমি খেয়াল করে দেখলাম যে বাংলাদেশে আসলে আর্ট ফিল্ম দেখার মতো মানুষ খুবই কম, সবই ওই কমার্শিয়াল। ইভেন আমরাও মনে হয় দু একবার তোর সিনেপ্লেক্সে দেখতে গেছিলাম দু একটা মুভি, একটু তোর আর্ট ফিল্ম না, ওই সময় আসলে আর্ট ফিল্ম তখন ওরকম হয় নাই, কিন্তু মোটামুটি একটু কমার্শিয়ালের উপরে আর আর্ট ফিল্মের একটু নিচে টাইপের। তো ওই মুভিগুলোতে অডিয়েন্স হয় না, বা মানে মানুষজন খুব বিরক্ত হয়ে যায়, ভালোভাবে নেয় না। তো এখন আমার কাছে মনে হয় ইদানিং মানে ব্যাপারটা একটু চেঞ্জ হচ্ছে এবং মানুষ আর্ট ফিল্ম দেখতেছে। কিন্তু আসে না যে আর্ট ফিল্ম বাড়তেছে জন্য একটু কমার্শিয়াল মুভিগুলোর একটু কোয়ালিটি ভালো হবে, একটু নায়ক নায়িকা ভালো হওয়া, বা একটু তোর হচ্ছে ড্রেস আপ ভালো হওয়া, বা একটা কাহিনী ভালো হওয়া, বা তোর ডায়লগ ভালো হওয়া, কিছু একটা ভালো হইতে হবে। কিন্তু মানে আমাদেরকে এখন যা দিচ্ছে ইন্ডাস্ট্রি, ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে একদমই অদক্ষেত। তুই ওই সময় আমরা যখন ছোট ছিলাম, শাবনূর রিয়াজ ওদের মুভিগুলাও তাও তুই এখনো বসলে দেখতে পাবি, অ্যাটলিস্ট কাহিনী ছিল, নায়ক নায়িকাগুলো দেখতে সুন্দর ছিল, কিছু ছিল। এখনকার মুভিগুলোতে আমার মনে হয় কিছুই নাই, কিচ্ছু নাই। তোরা কি 36, 24, 36 দেখছিস? না, আমি দেখিনি। আমি দেখছি, না দেখছি বলতে পুরাপুরি দেখি না, আমি হাফ দেখে কেন জানি বাকিটা দেখা হয় নাই। কেমন লাগছে? আমার কাছে ভালো লাগছে সত্যি বলতে। আমার কাছেও ভালো লাগছে, তুই দেখিস ফ্লেয়ার, মুভিটা ভালো, হ্যাঁ, মনে মুভিটা কর ভালো আচ্ছা, হয়েছে। আসলে তোরা এই মুভিগুলো ডাউনলোড করিস কোত্থেকে? কারণ আমার বেশিরভাগ সময় সমস্যা হয় ডাউনলোড করা নিয়ে। যেমন আচ্ছা, তোকে কাজল আমি লিংক রেখা। পাঠাবো নে। কাজল রেখাটা আমি অনেক দিন থেকে দেখতে চাচ্ছি। কারণ হচ্ছে আমার মুভির ক্লিপস গুলো দেখে মনে হচ্ছে, মুভি বা সিরিজ যেটাই হোক, আমি আসলে শিওর না মুভি নাকি সিরিজ, যেটাই হোক আর কি। তো কাজল রেখা দেখে আমার মনে হয়েছে এটা অনেক ভালো হবে। হ্যাঁ, এটা কাজল মুভি। রেখা মুভি, এটারও মুভি মনে হয়। এটারও অনেক গুড রিভিউ শুনলাম। তারপরে হচ্ছে তোর এই যে ফিল্ম নিয়ে যে পড়াশোনা করা হয়, আমি সাবজেক্টের নাম ভুলে গেলাম, কোন ভার্সিটিতে জানি, এটা ওদের সিলেবাসে অ্যাড করছে, এরকম একটা ব্যাপার শুনলাম আমি। আচ্ছা, এই যে যেটা বলতেছিলি না যে পাস্ট বলতেছিলি না যে আগেকার মুভিগুলা, যে তোর হচ্ছে যেমন সত্যজিৎ রায়ের মুভিগুলা এত কম মানে ডেলিভারি, কিন্তু এত সুন্দর, এত কিছু মানে সবকিছু এত পরিপাটি আর কি। তো তো মনে আছে আমি এর আগেও একটা পডকাস্টে এরকম বলতেছিলাম যে আমি ফেলুদার কথা বলতেছিলাম যে আমি ফেলুদা আবার উম, নতুন করে শুনতেছি আর কি। ছোটবেলায় তো পড়ছি বা হুম। মুভি দেখছি, এখন আবার নতুন করে শুনতেছি। কিন্তু মানে একটা কাহিনী লেখার জন্য সে যে কতখানি রিসার্চ করছে জাস্ট একটা ব্যাপার নিয়ে,
তো ওইটা যেরকম বোঝা যাচ্ছিল, তো সত্যজিৎ রায়ের মুভিগুলোতে ওই জিনিসটা অনেক বোঝা যায় যে সে আসলে অনেক পড়াশোনা করে, অনেক রিসার্চ করে এক একটা মুভি বানাইছে। এই জন্যই তার মুভি কোয়ালিটি গুলা এত সুন্দর, কারণ সে কিন্তু অনেক পড়াশোনা করতো প্রত্যেকটা মুভির আগে। তার হচ্ছে ওই পুরানা দুই একটা যা ইন্টারভিউ এখন যদি ইউটিউবে গেলে দেখিস, তো সেরকম ঋতুপর্ণ ঘোষেরও আমি ব্যাপারটা বলবো যে সেও অনেক রিসার্চ করে এক একটা মুভি বানাইছে। যেমন অনেক তোর হচ্ছে বেঙ্গলি অনেক লিটারেচার বুক থেকে অনেক মুভি হয়েছে, যেমন পরিণীতা বল, দেবদাস বল। এবং হচ্ছে পরিণীতা এবং দেবদাস হিন্দি যেগুলো, ওগুলা যতই ফেমাস হোক না কেন, I think we all Bengali speakers agree that কোনোটাই আপ টু দ্য মার্ক ছিল না, মানে বইয়ের ধারে কাছে ছিল না। হুম। কিন্তু হচ্ছে কোনো একটা মুভি যদি বইয়ের ধারে কাছে থেকে থাকে, সেটা হচ্ছে ঋতুপর্ণ ঘোষের চোখের বালি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ইভেন হচ্ছে তোর পুরানো যেই দেবদাস আছে, দেবদাস তো আমরা দেখছি তোর মেইনলি হচ্ছে শাহরুখ খান আর ঐশ্বরিয়া হিন্দিতে। রায়ের, কিন্তু তোর টলিউডে একটা দেবদাস আছে পুরানো সাদা কালো। ওইটা সুন্দর, ওই সময় ওরকম জাঁকজমকপূর্ণ ওই যে তোর মহল ছিল না বা নাচ গান ছিল না, কিন্তু ওটা দেখলেও তোর ভালো লাগবে, তুই বইয়ের সাথে রিলেট করতে পারবি, এত ডেভিয়েটেড না। যেমন আমার মনে হীরক হয় রাজার দেশে মুভিটা এত সিম্পল কিন্তু এত সুন্দর। আমার মনে হয় আমাদের বাংলাদেশের হুমায়ুন আহমেদের মধ্যেও কিছুটা ছিল এই ব্যাপারটা, কিছুটা না, মানে উনি একজন ছিলেন যিনি আসলে এরকম প্রপারলি রিসার্চ করে তার লেখাতেও মুভি মেকিং এও ওই ব্যাপারটা এই ছিল এই আর কি। হুমায়ুন আহমেদের মধ্যেও কিন্তু এই ব্যাপারটা দেখবি যে হুমায়ুন আহমেদ কিছু কিছু বইতে যেগুলাতে উনি উনি হিসেবে লিখতে, যেমন মনে কর ভ্রমণ কাহিনী বল, বা হচ্ছে সে তার পিএইচডির সময় যেই বইগুলা লিখছে, বা স্মৃতিচারণ হিসেবে যেই বইগুলা লিখছে, ওগুলাতে হুম। সবসময় দেখবি যে সে ওই বই লেখার সময় সে কোন কোন বই পড়তেছিল ওগুলো ইউজুয়ালি মেনশন করে। কোনো হ্যাঁ। উম, অথবা সে যদি ইভেন মিসির আলী ক্যারেক্টারটাও লিখে, মিসির আলী কোন বই পড়তেছিল বা কিছু, মানে হুমায়ুন আহমেদের মধ্যেও কিন্তু এই ব্যাপারটা ছিল যে সে কিন্তু অনেক পড়াশোনা করছে। মানে হুম। এবং পড়াশোনা করছে শুধু যে মুভি রিলেটেড বা ব্যাপারটা তা না, সে অনেক কবিতার বই পড়ছে, সেটা ফরেন পোয়েট বল অথবা হচ্ছে দেশি পোয়েট বল। সে অনেক মার্ডার মিস্ট্রি পড়ছে, তারপরে হচ্ছে তোর সাইকোলজিক্যাল ভূতের গল্পও বইগুলা বল। পড়ছে। হ্যাঁ, এক্স্যাক্টলি, এই জন্যই কিন্তু তাদের মানে কি বলবো, মানে ভিশনটা এত ব্রড এবং এত সুন্দর। হুম। আর একটা ব্যাপার হচ্ছে, তুই এই ব্যাপার মানে এই মুভি এবং এক্সপ্রেশনের ইমোশনের ব্যাপারটা আসলে খেয়াল করবি, যেই লেখ মানে যেইগুলা ডিরেক্টর লেখক ছিলেন, তাদের মুভির কোয়ালিটি বাকিদের থেকে একটু ডিফারেন্ট হয়। কারণ সে যখন লেখাটা লিখছে, তখন সে তার ইমোশন দিয়ে, তার কল্পনা দিয়ে লিখছে। এবার ওটা যখন সে ফুটাবে বাকি মানুষদেরকে দিয়ে, ওই ইমোশনটা তার থেকে বেশি অন্য কেউ আসলে ওইভাবে এক্সপ্রেস করতে পারবে না, বা আহ, তার অ্যাক্টর অ্যাক্ট্রেসদের কাছ থেকে আদায় করে নিতে পারবে না। এই জন্য আমার কাছে মনে হয় হুমায়ুন আহমেদের মুভি এবং নাটকগুলা এত এক্সক্লুসিভ হয়েছে, কারণ উনি উনি ওনার নিজের লেখা বইগুলা নিজে ডিরেক্ট করে বানাইছে, যে কারণে এত সুন্দর হয়েছে। তোরা ওই যে ওই মুভিটার নাম কি, কৃষ্ণপক্ষ, আমি আর হুম ফ্লেয়ার একসাথে দেখছি খুব সম্ভবত তোর হুম কোনো হুম একটা থিয়েটারে গিয়ে। তো হুম আমার হুম কাছে হুম। মনে হয় এটা যদি উনি বেঁচে থাকতে বানাইতো, মুভিটা আরো সুন্দর হতো। কারণ হুমায়ুন আহমেদের বই যারা পড়ে, তাদের কাছে কৃষ্ণপক্ষ হচ্ছে ওয়ান অফ দা মোস্ট, ওটা কি, কিভাবে আমি বলবো, মানে হুমায়ুন কি মানে খুব ইমোশনাল একটা ব্যাপার ফেভারিট ছিল। মুভি, একটা খুব টপ লেভেলে এবং পিকে থাকে। তো আমার কাছে ওই যে, যেমন হুমায়ুন আহমেদের অন্যান্য তুই বই পড়ে, ওইগুলা নাটক বা হচ্ছে সিনেমা দেখে তোরা, আমি মনে হয় না এত বেশি হতাশ হয়েছিস যে ভালো হয় নাই, বা বইটা যেরকম পড়ছিলাম মুভিটা ওরকম হয় নাই। অবশ্যই বই এবং মুভি একরকম হবে না, কিন্তু ওরকম হতাশাপূর্ণ থাকে না। কিন্তু কৃষ্ণপক্ষ একটা না, বই যেটা, হতাশাপূর্ণ থাকে না। যেমন তো আগুনের পরশমণি, হ্যাঁ, এই সিনেমাটা কিন্তু হচ্ছে তোর মানে বই, অবশ্যই বইয়ের কোনো তুলনা হয় না, কিন্তু তারপরে মুভি দেখে কিন্তু হতাশ হই নাই আমরা। না না, এক্স্যাক্টলি। তো কৃষ্ণপক্ষর ব্যাপারটা হয়েছে কি, কৃষ্ণপক্ষ সবার কাছে এত ফেভারিট একটা বই, কিন্তু
ওই কৃষ্ণপক্ষ ওই মুভিটা দেখে দর্শক ওরকম তৃপ্তি পায় নাই, বই পড়ে যেরকম তৃপ্তি পাইছে মুভিটা দেখে ওরকম পায় নাই। অবশ্যই শাওন খুবই ভালো কাজ করছে, মানে তার ডিরেক্টিং অনেক ভালো হয়েছে, বাট নট আপ টু দ্য মার্ক, হুমায়ুন আহমেদ তুলনায় হয় নাই। তো আমার না কাছে এটা মনে হয়, ওনার যেমন সত্যজিৎ রায়ের কাছেও মানে ওনার মুভিগুলাতেও এরকমই ব্যাপারটা, লেখকদের ডিরেক্টিং ক্যাপাসিটি বা ফোরকাস্টিং ওগুলা হচ্ছে ডিফারেন্ট হবে দেন আদার ডিরেক্টরস। এখানে একটা হিউজ ডিফারেন্স আছে মুভিগুলা কেমন হবে সেটার হ্যাঁ, উপরে। না আমার মনে হয় এখন আসলে হুমায়ুন আহমেদের বই নিয়ে কারো মুভি বানানোর চিন্তা না করাটাই ভালো হবে। কারণ হচ্ছে খালি কৃষ্ণপক্ষ না, ওই যে আরেকটা যেটা হইলো দেবী, দেবীর ডিরেক্টর কে ছিল আমি ভুলে গেছি, এখানে যে জয়া আহসান অ্যাক্ট করেছে। আমি উম, দেখি নাই দেবী। আমিও দেখি নাই। আমি দেখছিলাম, বাট ওইটাও আসলে মানে তোর মনে হবে না যে এটা হুমায়ুন আহমেদের বই থেকে একটা মুভি হয়েছে, যেটা ইউজুয়ালি ধর হুমায়ুন আহমেদের বই থেকে উনি নিজে যে মুভিগুলা করে গেছেন। এখন এটা ঠিক যে 100% আসলে বইয়ের মতো মুভি ক্রিয়েট করা পসিবল না, বাট ওনার মুভি দেখলে আমরা অ্যাটলিস্ট ওই ফ্লেভারটা পাইতাম যে আচ্ছা এটা হুমায়ুন আহমেদের মুভি, হুমায়ুন আহমেদের বই থেকে করা, মানে তার নিজের স্টোরি থেকে করা। কিন্তু এই পরে যারা এই অ্যাটেম্প্ট গুলা নিছে তারা আসলে আমার মনে হয় না তারা সাকসেসফুলি ফেল করছে। হ্যাঁ, মানে আর তাদেরকে অডিয়েন্সও ওই ব্যাপারটা দিবে না, মানে ওই পজিশনটাতে কখনো আনতে পারবে না। কারণ হুমায়ুন আহমেদের বই থেকে মুভি একমাত্র হুমায়ুন আহমেদই আসলে উম, মানে অডিয়েন্স পর্যন্ত যে যে এটা করে গেছে আর কি, যে লেভেলটা উনি ক্রিয়েট করে গেছে, ওটার আশেপাশে আসলে আর কেউ আসতে পারবে না। তো আর বাকিদের আসলে এটা না করাই ভালো হবে। আর কেন জানি আমার ইদানিং জয়ার অ্যাক্টিংটা বেশ, মানে ওর কথা বলা, ওর যে ডেলিভারিটা মুভিতে, ও হচ্ছে ডেলিভারিতে এই যে ওয়েস্টার্ন বাংলার একটা টান আনতে গিয়ে কেমন জানি বেশি ফেক ফেক হয়ে গেছে আমার কাছে খুবই মনে হয়। আর্টিফিশিয়াল যেটা, লাগে কথাটা শুনতে। হ্যাঁ, যেটার হ্যাঁ, কারণে আমি হচ্ছে তোর ওই যে আম, সৃজিতের যে নতুন মুভিটা আসলো, তোর হচ্ছে, আরে একটা সিকুয়াল আর কি, তো প্রসেনজিৎ আর সৃজিতের, ইয়ার সাথে হ্যাঁ বুঝতে হ্যাঁ পারছি। হ্যাঁ আমি হ্যাঁ দেখছি, হ্যাঁ আমি হ্যাঁ, দেখছি এটা। আমি ওটা দেখি নাই কারণ এমনিতেও আমি পরমব্রতর অনেক বড় ফ্যান। সেখানে যে পরমব্রতকে সরায় ইয়াকে আনছে, জয়া এবং হচ্ছে অর্ণব, কি ওর নাম আমি জানি না আসলে। অনির্বাণ হুম, না কি জানি নাম। অনির্বাণ, হ্যাঁ ওর অ্যাক্টিং অনেক ভালো, অবশ্যই অনেক ভালো, কিন্তু এক একটা ক্যারেক্টার একজন এরকম ধরে রাখে না, তুই হুট করে ওই হুম। জায়গায় আরেকজনকে রিপ্লেস করে দিলে, মানে আমি আসলে নিতে পারি নাই, যে না আমিও দেখিনি। মুভিটা ভালো করছে, তোর দেখলে ভালো লাগবে, কিন্তু হ্যাঁ তুই যেটা বললি ওই যে ওনার কথাগুলা একটু আর্টিফিশিয়াল শোনায়, মানে ব্যাপার আমার কাছে যেটা মনে হয়, কলকাতার ডায়ালেক্ট এবং বাংলাদেশিদের বাংলা ডায়ালেক্ট দুইটা হচ্ছে অ্যাকসেন্ট ডায়ালেক্ট হচ্ছে খুবই ডিফারেন্ট। তো যেটা হয় আমার কাছে এটা এবং এটা হচ্ছে খুবই ডিফারেন্সিয়েবল এবং মানে কানে বাজে আর কি। আমার কাছে যেটা মনে হয়, জয়াকে যখন কলকাতার মুভিগুলোতে নেয় তখন ওকে কাইন্ড অফ, আমি জানি না বলা হয় কিনা বা সে নিজে থেকে করে কিনা, বাট আমার মনে হয় ওই যে অ্যাকসেন্টটা চেঞ্জ করতে গিয়ে বা ওই ডায়ালেক্টটা ক্যাচ করতে গিয়ে দুইটা জিনিসের একটা মিক্স করে কিছু একটা হয়। দেখবি না, এই পাশের বাংলাটা ঠিকঠাক মতো হয় না, ওই পাশের বাংলাটা ঠিকঠাক মতো হয়, মাঝখানে কিছু একটা হয় যেটা শুনতে ভালো লাগে না, বাকিদের ডেলিভারির সাথে ওই ডেলিভারিটা ভালো লাগে না, টোনটাও ভালো লাগে না, আবার প্রোনাউন্সিয়েশনটাও ভালো লাগে না শুনতে। আমার কাছে পার্সোনালি মনে হয়, ও বাকিদের কিন্তু মতামত খুবই জানি না। ভালো একটা অ্যাক্ট্রেস, কিন্তু ওর এই এই মানে কথা বলার এই ডেলিভারিটার জন্য ইদানিং কেন জানি আমার ওর মুভি দেখতে ইচ্ছে করে না। আর যাই হোক, এটা মনে কর যে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করতেছি আমি, আসলে ওকে খারাপ অ্যাক্ট্রেস বা ওকে গালি দিতেছি না না বাকি। না, পাবলিক এখন হুম, মানুষজনকে যেভাবে গালি দিচ্ছে ভাইরে ভাই, ওরকম গালি না। এটা জাস্ট ওই যে বললাম, নিজের একদমই কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম, যেটা ঘটনাটা আমার কাছে যেটা ফাইন্ডিংস ওটা বললাম, যে হয়তো বা ঘটনাটা এরকম হইতে পারে যে কারণে এরকম শোনা যাচ্ছে। হ্যাঁ, না এই ওনাকে গালি হুমায়ুন দেওয়ার, আহমেদের, না বলতেছে তাকে এমনিও গালি দেওয়ার আসলে কিছু নাই। কারণ সে অবভিয়াসলি বাংলাদেশের ওয়ান অফ দ্য টপ অ্যাক্টার্স, যে ধরা যায়, মানে ধরা হয়, ধরা যায় না।
সো আসলে এখন বলতে গেলে ওই নাম্বার ওয়ানে আসছে বলতে গেলে, মানে যে এত ভার্সাটাইল মুভি করছে এবং হুম, নাটক করছে। ওটাই। হ্যাঁ, ভাইয়া বলছি। উনারা যে আমরা গালি দিব, আমাদের নিজেদের যে চেহারা এবং যেখানে আসি, ওনাকে গালি দেওয়ার ক্ষমতা, সাহস কিছুই নাই। ওইটাই আর যোগ্যতা কি, এই নাই। জন্য কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করতেছি। যেমন মনে কর ওই যে দীপ বললো না যে হুমায়ুন আহমেদের ব্যাপারগুলো আসলে কেউ অডিয়েন্স পর্যন্ত ওভাবে করে পৌঁছাই দিতে পারবে না। তো হুম। সেই ক্ষেত্রে আমি বলবো যে নুহার হুমায়ুন কিন্তু অনেক ভালো করতেছে। ও নিজের মতো স্টোরি আনতেছে এবং হচ্ছে ও নিজের মতো ডিরেক্ট করতেছে। বা আমার কাছে, আমি জানি না তোরা হচ্ছে যে ওর একটা কিছু হরর হুম। কয়েকটা সিরিজ আসছিল, এক এক একটা সেপারেট কাহিনী বাট কয়েকটা এপিসোড, আমি জানি না তোরা দেখছিস নাকি। আমি মানে দেখি নাই, তার হরর কোনো প্রথম, কিছু আমাকে দেখাইতে পারবি না। আমি না একটা ওটা দেখছি। ওরকম ভয় না, ওরকম ভয় না, মানে তুই যেরকম ভয় অবশ্য, মানে when it ওর comes to you it's difficult. হ্যাঁ, ওরটা বেশি হচ্ছে, ধরো, উম, ওই যে অতি প্রাকৃতিক হরর টাইপের চেয়ে তারটা বেশি হচ্ছে সাইকোলজিক্যাল যে হরর ব্যাপারটা আর কি। মানে এর পেছনে, ওর সব হরর ঘটনার পেছনে হচ্ছে একটা এক্সপ্লেনেশন আছে। এক্সপ্লেনেশন তো পরে আসে, আমি ওই যে মোমেন্টের তোর হচ্ছে যেটুকু ও, থাকে আমি ওটাও নিতে পারি না। হ্যাঁ, হ্যাঁ, এটা আমারও ভয় লাগে ওই মোমেন্টে যে জাম্প না স্কেয়ার ও ব্যাপারগুলো থাকে। মেইনলি কি করছে, ওকে, আমাদের কথা পরে শুনতে পাচ্ছে নাকি আমার কথা তোরা দুজনেই পরে শুনতে পাচ্ছিস? না, আমি তোমার কথা এখন ঠিকঠাকই শুনছি। আমার ধারণা ওর নেট প্রবলেম হয়েছিল মাঝখানে, কারণ ও হুম। হচ্ছে দুলতেছিল না। ও এখন দুলতেছে, কিন্তু আমার মনে হচ্ছে শুনতে পাচ্ছে না। এই ফ্ল্যাট, তুই কি শুনতে পাচ্ছিস? না আমার মাঝখানে কানেকশন একদম চলে গেছিল, এখন ও, আবার আসছে। হ্যাঁ, সরি। বল। আচ্ছা জেনে। আমি বলতেছিলাম নুহাস যেটা করছে সেটা হচ্ছে, আমরা ছোটবেলায় যেগুলো ভূতের কাহিনীগুলো শুনতাম না, যে তোর হচ্ছে যে মাছ ধরে নিয়ে যায়, মাছ দেখলে ভূত আসে, বা হচ্ছে ওই যে নিশি ভূতের ডাক, বা যেগুলো শুনতাম আর কি, ওই ছোট ছোট ইয়াগুলা নিয়ে স্টোরি মানে এপিসোড করছে আর কি। তো ওর মানে প্রথম ডিরেকশন হিসেবে বা হচ্ছে প্লট, আমি জানি না স্ক্রিন রাইটার কে বা প্লট আসলে কার মাথা থেকে প্রথম আসছে, যেটাই আসুক না কেন, বাট আমার কাছে মনে হয়েছে যে অ্যাজ এ ডিরেক্টর সে এত ইয়াং একটা ডিরেক্টর হিসেবে এবং প্রথম কাজ হিসেবে সে খুবই খুবই সুন্দর ডেলিভারি দিছে। হ্যাঁ। ও আমি দেখি নাই আসলে একটা এই হরর কাহিনী শুনেই আমি আমি অনেক চাইছিলাম যে দেখতে তার কাজটা কেমন হয়েছে, কিন্তু ভয়েই দেখি নাই আমার কোনোদিন। আমার মনে হয় তুমি ভয় পাবা, কারণ হচ্ছে আসলে ও এই যে ভৌতিক পরিবেশটা অনেকটাই মেনটেন করছে। বাট ও আসলে এটা ভালো কাজ করছে যে সে তার মানে বাবার কাজগুলাকে কন্টিনিউ না করে সে তার নিজের একটা জনরা ক্রিয়েট করছে, নিজের একটা আম, কি বলে আইডেন্টিটি সে ক্রিয়েট করছে। আর সে খুব ভালো কাজ করতেছে। এটা এটা একটা ভালো চয়েস ছিল, ডিসিশন ছিল ওর। হ্যাঁ, অবশ্যই, কারণ সে যদি তার বাবার কাজগুলাকে কন্টিনিউ করতে চাইতো, মানুষজন হচ্ছে এক হয়তো বা ওই আহ, বাবার যেই আউটপুটটা, সেটার একটা প্রেশার থাকতো তার উপরে, তার সবসময় মনে হতো যে ওই লেভেলের করতে হবে। হুম। হয়তো বা হয়তো না, দর্শক অনেক সময় ঠিক মতো নেয়ও না এই জিনিসগুলো। তার থেকে ভালো হচ্ছে নিজের ওন পাথ ক্রিয়েট করা। আই থিংক ইটস মাচ অ্যাপ্রিসিয়েবল। হ্যাঁ, এবং ও মেবি একটা টিভি কমার্শিয়ালও ডিরেক্ট করছিল, গ্রামীণ ফোন বা বাংলালিংকের, আমি শিওর না, আমার মনে নাই। বাট ও হ্যাঁ, হচ্ছে হ্যাঁ। একটা টিভি কমার্শিয়ালও ডিরেক্ট করছিল এবং ওটাও অনেক কোয়ালিটিফুল হয়েছিল। মানে ও মানে ওর কাজ আসলেই কোয়ালিটিফুল এবং সে হচ্ছে নিজের আইডেন্টিটি মেনটেন করে করতে, এটাই সব থেকে বড় ব্যাপার আমার কাছে মনে হয়। আসলে আমাদের বাংলাদেশে অনেক ট্যালেন্টেড মানুষ আছে। আমার মধ্যে কোনো ট্যালেন্ট নেই কেন? জীবনে কিছুই করতে পারলাম না, এটা হঠাৎ আমি করে মনে আজকেই হলো। আজকে একটা পোস্ট দেখছিলাম, তোদেরকে বলি যে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট আর্চার আর কি, সে সে আর্চারির কোন একটা কম্পিটিশনে গেছিল ইউএসএ তে। উম, তো সেখানে সে ভিসা পাইছে এরকম কিছু একটা। আর বাংলাদেশে সে মানে এই ধরনের ট্যালেন্টটাকে তো আসলে খুব একটা ভ্যালু দেওয়া হয় না। তো তার মানে সে এবং তার ওয়াইফ দুইজনেই হচ্ছে আর্চার। আর তাদের মান্থলি অ্যালাউয়েন্স বা তারা তারা মনে হয় আনসার প্রফেশনের জবে ছিল বা এরকম কিছু একটা, আমার এক্স্যাক্টলি মনে নাই। তো তাদের
মানে কি বলে এটাকে, মান্থলি স্যালারি বা অ্যালাউয়েন্স, যেটা এতই কম যে তারা আসলে সার্ভাইভ করতে পারতেছে না। সো ফাইনালি তারা ডিসাইড করলো যে দেশের হয়ে আর এসব করার চেয়ে ওরা হচ্ছে ইউএসএ চলে গেছে। তাও মেবি লুকায়ে গেছে বা মানে গোপনে চলে গেছে, এরকম কিছু একটা মনে হয়। আসলে এইসব এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে বাংলাদেশে সাকসেস আনাটা খুবই ডিফিকাল্ট। কেন? এটার আরেকটা কারণ আমার যেটা মনে হয় সেটা হচ্ছে, মানে ওই যে আমির খানের একটা ইন্টারভিউতেও বলে না যে জেন্ডার ডাজন্ট ডিফাইন যে তুমি কত বেতন পাচ্ছ বা কিছু একটা মুভির জন্য। এটা হচ্ছে দ্য অ্যামাউন্ট অফ মানি ইউ ক্যান ব্রিং ব্যাক থ্রু হুম। দ্য অডিটোরিয়াম অর থ্রু দ্য মুভি। কারণ হচ্ছে একটা হিরোইন যত কষ্ট করতেছে, একটা হিরো যত কষ্ট করতেছে, একটা লাইটম্যানও সেই কষ্টটা করতেছে। বাট লাইটম্যান হচ্ছে সেম টাকাটা পাচ্ছে না, বিকজ the value is determined by the amount of money you can bring back from that movie. তো যে হুম। সব থেকে বেশি আনতে পারতেছে সেই সব থেকে বেশি বেতন পাচ্ছে। তো দেখ, ট্যালেন্ট ইন্ডাস্ট্রিতেও ব্যাপারটা এমন। যেমন হচ্ছে বাংলাদেশে আর্চারি থেকে যে তুই ভালো একটা ইনকাম করবি, ওই এন্টারটেইনমেন্টের যে মানে আর্নিং অপশনটা, ওটা আমাদের দেশে এখনো ক্রিয়েট হইতে পারে না। কারণ আমাদের কাছে এন্টারটেইনমেন্টটা এখনো ওই দিন শেষে গিয়ে হালকা একটু টিভি দেখা, নাটক দেখা, সিনেমা দেখা। মনে কর যেসব দেশে লাইফস্টাইলটা হয়তো আরেকটু ফ্রি, বা তোর আরেকটু স্কোপ আছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করার, একটা ফিশিং কম্পিটিশনে যাওয়ার, একটা আর্চারি কম্পিটিশনে যাওয়ার, তোর ওই অ্যামাউন্টে টাকা আছে যে দিন শেষে একটা উইকেন্ডে বা একটা মাস শেষে তুই তোর ফুল ফ্যামিলি নিয়ে একটা গলফ কম্পিটিশনে গেলি টাকা পয়সা খরচ করতে। এজন্য ওখানে গলফাররা ভ্যালু, মানে ভ্যালু পাচ্ছে, বা হচ্ছে তোর আর্চাররা ভ্যালু পাচ্ছে। কিন্তু যেই ভ্যালুটা দেশে পাচ্ছে না, কারণ আমাদের দেশে আমাদের ওই ক্যাপাবিলিটি নাই। ও হচ্ছে ওই এন্টারটেইনমেন্টটাকে আর কি, কি বলবো, ফান্ডিং করার বা টিকিট কেটে দেখার। হুম। আরেকটা প্রবলেম হচ্ছে আমরা এগুলাকে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর থেকেও বড় কথা, মানুষজন এগুলাকে শখ হিসাবে নেয়। এই সময় পাইলে করলাম, না পারলে করলাম না। এটা যে একটা প্রফেশন হতে পারে, এটা হচ্ছে আমাদের সোসাইটিতে আমরা এখন পর্যন্ত অ্যাকনলেজই করি নাই, যেই কারণে এই ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস গুলা প্রফেশনালি মানুষ নিতে পারতেছে না, বা এগুলোর পিছনে টাইম বেশি স্পেন্ড করা বা এগুলাকে ফান্ডিং করা, এই ধরনের কোনো কিছু বাংলাদেশে হয় না। পাশের কান্ট্রি আমার ধারণা ইভেন ইন্ডিয়াতে, তুই আর্চারি তো অনেক অন্যরকম একটা জিনিস। নর্মালি এই যে তোর হচ্ছে কালচারাল ইভেন্ট গুলা, যেমন ধর নাচ করা, গান করা, পোয়েট্রি করা, এগুলা তো তোর ইন্ডিয়াতে দেখবি খুবই বেশি হয়, যেটা আমরা আসলে আমাদের দেশে ওইভাবে করা হয় না, বা ওই যে আর্নিং বল বা প্রফেশনালি ওরকম করে নেওয়া হয় না। আবার দেখবি একটা গানের টিচারের, একটা নাচের টিচারের যা বেতন হয়, তা দিয়ে কিন্তু তাদের সংসার বা জীবন চলে না। ওটা তাদের সেকেন্ডারি ইনকাম সোর্স হিসাবে রাখতে হয়, বা ওটা প্রাইমারি হইলে সেকেন্ডারি একটা ইনকাম সোর্স থাকে। তো আমরা হচ্ছে এগুলাকে ভ্যালু দিতে জানি না। আরো একটা রিজন আছে এটার সাথে, ওটা আর আমি আজকে পডকাস্টে বলতেছি না, কারণ এটা খুবই হুম। ডিবেটিং, মানুষজন আবার অনেক খারাপ ভাবে নিবে। যাই হোক, আচ্ছা তোদেরকে আমি একটুখানি বলি, আজকে আর 4 মিনিট 15 সেকেন্ড আছে। আমি আজকে একটু অফিস থেকে করতেছি, তো আমার অফিস ক্লোজ করে একটু পরেই বের হয়ে যেতে হবে। তো আমরা হচ্ছে আজকে এই তাড়াতাড়ি শেষ করে দিই আর কি। ঠিক আছে। আমি দুঃখিত, কারণ যে আমরা আজকে একটু ডিসকাস করেছি, আজকে মোটামুটি সবারই একটু কাজ পড়ে গেছে। তো আমরা হচ্ছে আর কি আজকের সেশনটা এই সেশনেই শেষ করে দিই। আর আর ক্লেয়ারের মনে হয় ইন্টারনেট খুব প্রবলেম করতেছে। হ্যাঁ, ও চলে তো গেছে। চলে গেছে, তো মিটিং শেষ হয়ে চলে গেছে। আচ্ছা, আর ঠিক আছে। বেচারা। ঠিক আছে, তো তাহলে আমরাও বাই বলে দিই, ও যেহেতু চলেই গেল। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, ভালো থেকো, ঠিক আছে, আমার তুমিও জন্য সুস্থ দোয়া হও করো। তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, আমি অবশ্যই। আমি খুবই, আমি নিজেই আসলে এমন খুবই ভাবে কথা বিরক্ত হয়ে বলতেছি যাচ্ছি। অ্যাজ ইফ এই মিটিং শেষ করার পরে নেক্সট পডকাস্টে তোমার সাথে কথা হবে, মাঝখানে আর কথা হবে না। তা আমি হচ্ছে তোমার মানে তোমাকে বলতেছি দোয়া কইরো, এটা হচ্ছে পডকাস্ট যারা যারা শুনবে সবাইকে বলে দেওয়া আর কি, একেবারে যে যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই, সবাই আমার জন্য দোয়া করবেন। আমি অনেকদিন ধরেই মানে একটু অসুস্থ,
তো ব্যাপারটা আমারই খুব বিরক্তিকর লাগতেছে আসলে, এইভাবে অসুস্থ হয়ে পেইন খেয়ে শুয়ে বসে থাকা খুবই বিরক্তিকর একটা পর্যায়ে চলে গেছে। আমি খুব চাচ্ছি সুস্থ হয়ে উঠতে। উম, যাই হোক, হ্যাঁ, এটা হব। আসলে খুবই বিরক্তিকর, সুস্থ থাকলে ভালো লাগে না। হুম। ঠিক আছে, সুস্থ হও তাড়াতাড়ি। ঠিক আছে কথা তাইলে, হবে। বাই বাই। থাক। বাই বাই।